আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনা সদস্য নেবে কাতার। বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনা সদস্য নেবে কাতার। আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়া শুরু হবে। আজ কাতারের দোহায় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেছেন, কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত রয়েছে। একইভাবে কাতারেও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনা সদস্য নিতে চায়। প্রতি ৩ বছর পর পর ৭২৫ জন করে সেনা সদস্য নেওয়া হবে। তবে প্রেস সচিব বলেছেন, আমরা এই নেওয়ার সংখ্যাটা আরও বাড়ানোর চেষ্টা করছি। দখলদার ইসরায়েলি বাহিনী, ফিলিস্তিন এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় থামছেই না মৃত্যুর মিছিল, ২৪ ঘন্টায় নিহত বেড়ে ২৯। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান এবং স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বর্বর বাহিনী। সর্বশেষ আজ ইসরায়েল বাহিনীর উপত্যকা জুড়ে কমপক্ষে ২৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার চিকিৎসকরা বলেছেন, হামলায় বাদ যায়নি শরণার্থী শিবিরের তাঁবুগুলো। গাজা শহরের একটি তাঁবু ক্যাম্পে হামলায় ৩ জন প্রাণ হারিয়েছে। খবর আল জাজিরার। এরপর জানাবো, চীনের সফল পরীক্ষা চালানো ক্লিন এনার্জি বোমা কতটা শক্তিশালী। তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যেই হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন। সম্প্রতি চালানো এই অপারমাণবিক বিধ্বংসী হাইড্রোজেন বোমার পরীক্ষার বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে চায়না সাউথ মর্নিং পোস্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হুমকি দিয়ে এই ধরনের পরীক্ষা চালালো চীন। এই হাইড্রোজেন পরীক্ষা চালানোর ফলে চীন আরও এক ধাপ শক্তিতে এগিয়ে গেল। এবারে জানাবো, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা। শত শত কোটি ডলার ফেডারেল তহবিল স্থগিত করা এবং প্রতিষ্ঠান অসাংবিধানিকভাবে তাদের অধিকার থেকে লঙ্ঘন করার জন্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সেখানে বলা হয়েছে, ট্রাম্পের কোনো ক্ষমতা নেই ফেডারেল রিজার্ভ স্থগিত করা, তারপরও সে অনাধিকার চর্চা করে এই কাজটি করেছে। এদিকে হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিল করল অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ফ্যাসিস্ট হাসিনাকে আইন ডিগ্রি প্রদান করেছিল, যা আপাতত স্থগিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনা সদস্য নেবে কাতার। বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনা সদস্য নেবে কাতার। আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশ থেকে এই সেনা সদস্য নেওয়া শুরু হবে। আজ কাতারের দোহায় বাংলাদেশের সংবাদ সংস্থা বাসসকে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেছেন, কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত রয়েছে। একইভাবে কাতারেও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনা সদস্য নিতে চায়। প্রতি ৩ বছর পর পর ৭২৫ জন করে সেনা সদস্য নেওয়া হবে। তবে আমরা এই সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছি। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দোহা সফরে রয়েছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রতি ৩ বছর পর পর বাংলাদেশ থেকে ৭৫০
525 জন করে সেনা সদস্য নেয়ার কথা জানিয়েছে। তবে সরকার চেষ্টা করছে যাতে করে আরও বেশি সংখ্যক সদস্য সেই দেশে পাঠানো যায়। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার আজ সফরে গিয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে কুয়েতে অনেক সেনা সদস্য কাজ করছে। এভাবে কাতারেও তারা কাজ করবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে এই সেনা সদস্যদের সেদেশে পাঠানো হবে। সংখ্যাটা যদি বাড়ানো যায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অত্যন্ত গর্বের একটি বিষয় হবে। গাজায় থামছেই না মৃত্যুর মিছিল। গত 24 ঘণ্টায় নিহত 29 জন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান এবং স্থল অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ সর্বশেষ ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে হামলায় কমপক্ষে 29 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার চিকিৎসকরা বলছেন হামলায় বাদ যায়নি শরণার্থী শিবিরের তাঁবুগুলো। গাজা শহরের একটি তাঁবু ক্যাম্পে হামলায় 3 জন প্রাণ হারিয়েছে খবর আল জাজিরার। দখলদার ইসরায়েলি বাহিনী গাজার উপর নিয়ন্ত্রণ ক্রমাগত বাড়াচ্ছে। সংযোগ সড়কগুলো বন্ধ করে দেয়। গাজাকে কয়েক ভাগে ভাগ করে ফেলেছে দখলদার বাহিনী। গাজা থেকে 69% ভূখণ্ডকে নো গো জোন হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল বাহিনী। অর্থাৎ গাজার মোট 100% ভূমির মধ্যে 69% ভূমিতে তারা কোনো মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না। এই সব ভূমিগুলো তারা জোর করে দখলে নিয়েছে। গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে 3 জন ফিলিস্তিনিকে হত্যার খবর পাওয়া গেছে। কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি মিডিয়া জানিয়েছে নেতানিয়াহুর সরকার হামাসকে চাপ দেওয়ার জন্য জানুয়ারিতে যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনরায় গ্রেপ্তার করার চিন্তাভাবনা করছে। ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগরে মার্কিন বিমান বাহিনী জাহাজে ইয়েমেনি হুতিদের পক্ষ থেকেও হামলার দাবি করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে গাজার ফিলিস্তিনিরা খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। চলমান যুদ্ধের সময় অঞ্চলটির সঙ্গে ধারাবাহিক ভিডিও যোগাযোগ বজায় রেখেছে পোপ। সেখানে পোপ ঘোষণা দিয়েছিল ফিলিস্তিনের রাষ্ট্রকে তিনি একটি রাষ্ট্রের স্বীকৃতি দেবেন। অবশেষে তিনি একটি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিলেন। চীনের সফল পরীক্ষা চালানো ক্লিন এনার্জি বোমা কতটা বিধ্বংসী? তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মতোই হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন। সম্প্রতি চালানো এই অপারমাণবিক বিধ্বংসী হাইড্রোজেন বোমার পরীক্ষার বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে চায়না মর্নিং সংবাদ মাধ্যমটির। প্রতিবেদনে বলা হয়েছে, চীনা গবেষকরা সফলভাবে একটি অপারমাণবিক হাইড্রোজেন ভিত্তিক বিস্ফোরক যন্ত্রের নিয়ন্ত্রিত ক্ষেত্রে পরীক্ষা চালিয়েছে। এটি একটি শক্তিশালী রাসায়নিক চেইন প্রতিক্রিয়া বা বিস্ফোরক ঘটিয়েছে। বেইজিং এমন এক সময় এই শক্তি প্রদর্শন করল যখন মার্কিন চীন শুল্ক যুদ্ধে সরগরম পুরো বিশ্ব। এই বোমার পরীক্ষার ফলে চাপ বাড়ানো তাইওয়ানের উপরে, পাশাপাশি এতে আমেরিকার সামনে চীনা প্রেসিডেন্টের খোলা চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। বোমার উৎপাদন এবং নামকরণ। সম্প্রতি চালানো এই হাইড্রোজেন বোমার পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি PLA এবং এটি তৈরির পেছনে কাজ করছে চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন 705 নম্বর গবেষণা ইনস্টিটিউট। এই বোমাকে ক্লিন এনার্জি অস্ত্র হিসেবে তুলে ধরেছে। এটি মূলত ম্যাগনেসিয়াম হাইড্রাইড নামে একটি পদার্থ দিয়ে তৈরি। নতুন এই ধরনের বোমা পারমাণবিক নয়, তবে এটি অত্যন্ত উচ্চ মাত্রার 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি আগুনে গোলা তৈরি করতে পারে, যা 2 সেকেন্ড ধরে জ্বলতে থাকে। প্রথাগত পরমাণু অস্ত্রের সঙ্গে বেশ ফারাক রয়েছে তাই হাইড্রোজেন বোমার। চীনের প্রতিরক্ষা গবেষকরা পরীক্ষার জন্য ব্যবহৃত বোমায় কঠিন অবস্থার ম্যাগনেসিয়াম ভিত্তিক হাইড্রোজেন ব্যবহার করেছেন, যার বৈজ্ঞানিক নাম ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। চাপযুক্ত ট্যাঙ্কের চেয়ে এর মাধ্যমে বেশি পরিমাণ হাইড্রোজেন সংরক্ষণ করতে সক্ষম হন তারা। এতে ব্যবহার করা হয় 2 কিলোগ্রাম বিস্ফোরক। সম্প্রতি বছরগুলোতে চীনা ক্লিন এনার্জি ব্যবহার করে সামরিক শক্তিকে আধুনিকায়ন করার চেষ্টা করছে। এবার হাইড্রোজেন ভিত্তিক বিস্ফোরক তৈরি করে এবার চীন প্রমাণ করল প্রযুক্তি নির্ভর আধুনিক যুগে পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করা সম্ভব।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা। $100 কোটি ফেডারেল তহবিল জব্দ করার প্রতিবাদে সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আজ এই মামলা দায়ের করা হয়েছে বলে একটি কমিউনিটি বার্তায় জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালান গারবার। বিবৃতিতে তিনি বলেছেন, কিছুক্ষণ আগে আমরা তহবিল স্থগিত করার জন্য একটি মামলা দায়ের করেছি, কারণ এটি বেআইনি এবং সরকার কর্তৃপক্ষের বাইরে। গত সপ্তাহে হার্ভার্ড ট্রাম্প প্রশাসনের অবৈধ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর ফেডারেল সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপের অংশ হিসেবে $2.2 বিলিয়ন তহবিল স্থগিত করা হয়েছে, যেটি বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় ক্ষতি। তিনি আরও বলেছেন, সরকারের তহবিল হ্রাসের কারণে গবেষণা ঝুঁকির মধ্যে পড়েছে, যার মধ্যে রয়েছে শিশুদের ক্যান্সার সংক্রমণক রোগের প্রাদুর্ভাব এবং আহত সেনাদের ব্যথা উপশম করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সপ্তাহেরও বেশি সময় ধরে মুখোমুখি লড়াইয়ে লিপ্ত রয়েছে। এরপরই যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন রকম অপ্রয়োজনীয় কথাবার্তা বলার পর এই ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে।